বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল চলবে কর্পোরেট ধাঁচে। দিনে দুপুরে বিদ্যুৎ চুরি করে রাস্তায় চলছে অটোরিকশা চার্জ। ভোলায় মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা। ভিক্ষার ৭০ টাকার প্রতিদানের বৃদ্ধাকে নতুন বাড়ি দিলেন এমপি। 2 হাত নেই, পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনতে এবার সম্পূর্ণ কর্পোরেট ধাঁচে পরিচালিত হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল। আগামী 6 মাসের মধ্যে কোম্পানি মডেলে চালু হতে যাওয়ায় হাসপাতালটির ফি নির্ধারণ করবে সরকার। সেই সঙ্গে রাজধানীর আরও 4টি বেসরকারি হাসপাতালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও 5টি জেলায় পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে হেলথ কার্ড। এ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দেশের স্বাস্থ্য সেবায় বড় পরিবর্তন আনতে কর্পোরেট ধাঁচে পরিচালিত হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল। একই সঙ্গে 4টি বেসরকারি হাসপাতালের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে চিকিৎসা সেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এখন প্রশ্ন হলো, এতে কি সত্যিই কমবে চিকিৎসার জন্য মানুষের বিদেশে ছুটে যাওয়া? সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করা হবে। হাসপাতালটি পরিচালিত হবে একটি কোম্পানির মাধ্যমে, যেখানে বিশ্ববিদ্যালয়ের থাকবে 90% এবং সরকারের 10% শেয়ার। তবে হাসপাতালের মালিকানা সরকারের কাছেই থাকবে। ব্যবস্থাপনায় থাকবে কর্পোরেট দক্ষতা, আর চিকিৎসার ফি নির্ধারণ করবে সরকার। এই হাসপাতালে থাকবে হৃদরোগ, কিডনি, লিভার ট্রান্সপ্ল্যান্ট, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, ইউরোলজি এবং ট্রমা কেয়ারের মতো বিশেষায়িত 5টি সেন্টার। দেশি বিদেশি দক্ষ চিকিৎসক ও জনবল নিয়োগ হবে চুক্তিভিত্তিক। সরকারের আশা, এতে বিদেশের তুলনায় কম খরচে বিশ্বমানের চিকিৎসা সেবা পাওয়া যাবে এবং কিডনি বা লিভার প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কমবে। শুধু বিএমইউ নয়, রাজধানীর 4টি বেসরকারি হাসপাতালেও পিপিপি মডেলে চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নরসিংদী, সিরাজগঞ্জ, বগুড়া, নোয়াখালী ও খুলনায় পরীক্ষামূলকভাবে চালু হবে হেলথ কার্ড। এই কার্ডের মাধ্যমে রোগীরা ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় সহজে চিকিৎসা নিতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, পিপিপি মানেই স্বাস্থ্যসেবার বেসরকারীকরণ নয়, বরং সরকারি নিয়ন্ত্রণ বজায় রেখে বেসরকারি খাতের দক্ষতা ও প্রযুক্তিকে কাজে লাগানোর একটি মডেল। তবে তারা সতর্ক করে বলছেন, স্বচ্ছ চুক্তি, শক্তিশালী তদারকি এবং জবাবদিহি নিশ্চিত না হলে অতীতের মতো এই উদ্যোগও কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। স্বাস্থ্য খাতের তথ্য বলছে, দেশের প্রায় 65% চিকিৎসা সেবা এখন বেসরকারি খাত দিচ্ছে, অথচ প্রতি বছর চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। সরকার মনে করছে, আধুনিক ব্যবস্থাপনা, দক্ষ জনবল এবং সরকারি বেসরকারি সমন্বয় নিশ্চিত করা গেলে সেই চাপ অনেকটাই কমানো সম্ভব হবে। এখন দেখার বিষয়, কর্পোরেট ব্যবস্থাপনায় পরিচালিত এই নতুন স্বাস্থ্যসেবা মডেল সাধারণ মানুষের জন্য সত্যিই সাশ্রয়ী ও কার্যকর হয় কিনা। কারণ এই উদ্যোগের সফলতা নির্ভর করবে শুধু আধুনিক ভবন বা যন্ত্রপাতির ওপর নয়, বরং স্বচ্ছতা, দক্ষ ব্যবস্থাপনা এবং জনগণের আস্থা অর্জনের ওপর। জেসমিন জাহান, কালবেলা। দেশে যখন লোডশেডিংয়ে সাধারণ মানুষের চরম ভোগান্তি, ঠিক তখনই রাজধানীর বুকেই প্রকাশ্যে চলছে বিদ্যুৎ চুরির মহোৎসব। দিনের বেলাতেই রাস্তার বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ সংযোগ টেনে ফুটপাতেই চার্জ দেওয়া হচ্ছে হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিকশা। তেজগাঁওয়ের জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট এবং পলিটেকনিক ইনস্টিটিউট সহ আশপাশের এলাকার রাস্তার সারিবদ্ধভাবে চলছে এই অবৈধ চার্জিং বাণিজ্য। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারালেও চালকদের ভয়ে মুখ খুলতে পারছে না স্থানীয়রা। ডিপিডিসি মাঝে মধ্যে অভিযান চালালেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। উল্টো পুলিশ বলছে, এ বিষয়ে কিছুই জানে না তারা। খোদ রাজধানীর বুকে এমন প্রকাশ্য বিদ্যুৎ চুরির উদ্বেগজনক চিত্র নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
দিনে দুপুরে বিদ্যুৎ চুরি করে রাস্তায় ও ফুটপাতে দেয়া হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ। স্থানীয়রা জানান, দিনের পর দিন অবৈধ সংযোগ নিয়ে চার্জ করা হচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত ইজি বাইক। আমি বললাম তুই কি পুরো তো হওয়া সামান্য মসজিদের ওখানে কথা বলছে হে এত কথা বললো কারণ নাকি কেউ কথা বলতে সাহস করে না হে করে। দেশের বিভিন্ন এলাকায় যখন লোডশেডিং ও বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ, তখন রাজধানীর তেজগাঁও এলাকায় প্রকাশ্যে বিদ্যুৎ চুরির অভিযোগে অটোরিকশা চার্জ করার দৃশ্য ধরা পড়ে কালবেলার ক্যামেরায়। সরেজমিন গিয়ে দেখা যায় জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সামনের সড়ক থেকে শুরু করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আশেপাশের এলাকায় সারিবদ্ধভাবে অটোরিকশা চার্জিংয়ে বসানো। বিভিন্ন স্থানের খুঁটি থেকে বৈদ্যুতিক তার টেনে একসঙ্গে একাধিক অটোরিকশায় চার্জ দেওয়ার দৃশ্যও দেখা যায়। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। এসব ইজি বাইক চালকদের ভয়ে এলাকাবাসীরা ক্যামেরার সামনে কথা বলতে চান না। এলাকা মহল্লাবাসী বাড়ি এলা 32 বছর থাকে এরা কিন্তু নাই চলে সব মিটার কি বৈধ অবৈধ এটা পরে। তবে এসব বৈদ্যুতিক সংযোগের বিষয়ে ডিপিডিসি কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, প্রায় সময় অভিযান পরিচালনা করা হলেও বন্ধ করা যাচ্ছে না। এই বিষয়ে আসলে আমাদের এটা প্রতিনিয়ত কার্যক্রম চলতেছে, ঠিক আছে। অনেক দিকেই এরকম সংবাদ আছে এবং আমরা এটা নিয়ে দিচ্ছি, ম্যাজিস্ট্রেট সহ পুলিশ সহ কন্টিনিউ করতেছে। তারপরও এরকম খবর আসতেছে আরো। আমরা আমাদের মতো করি, তারা আরেক দিক দিয়ে তারা যায় এরকম তার কাটতে কাটতে আমাদের অফিস বোঝা হয়ে গেছে। ডিপিডিসি কর্তৃপক্ষ পুলিশের সাথে যৌথ অভিযানের কথা বললেও পুলিশ দাবি করছে তারা এ বিষয়ে কিছুই জানে না। উল্টো এ বিষয়ে প্রশ্ন করতেই প্রতিবেদককে থানায় এসে দেখা করার কথা বলে ফোন কেটে দেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। আচ্ছা, কি করবো এটা তো আমি জানি না, আমার থানায় আসেন কথা বলবো। এমন ঘটনায় একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। ঘটনাটি সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন মহল। কবির চৌধুরী জয়, কালবেলা, ঢাকা। ভোলায় বিদ্যুৎ উৎপাদন হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। দীর্ঘ লোডশেডিং এর কারণে এবার রীতিমতো মোমবাতি জ্বালিয়ে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। রোববার সকালে ভোলায় লালমোহন উপজেলার একটি মাদ্রাসায় দেখা গেছে এমন করুণ চিত্র। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা বিদ্যুৎ থাকছে না ওই এলাকায়। সেই সঙ্গে বিদ্যুৎ বিলেও রয়েছে ব্যাপক অসঙ্গতি। তবে কর্তৃপক্ষের দাবি, টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিদ্যুতের লাইনের ওপর গাছের ডাল পড়ে ত্রুটি সৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে চলছে দশম শ্রেণী শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা। রোববার সকালে এমন দৃশ্য দেখা গেছে ভোলার লালমোহনের চরভুতা ইউনিয়নের বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায়। শিক্ষার্থীরা জানায়, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় পড়াশুনো ব্যাহত হচ্ছে, এমনকি পরীক্ষাও দিতে হচ্ছে মোমবাতি জ্বালিয়ে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রায় 14 থেকে 16 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আর অভিভাবকরা বলছেন, ভোলায় বিদ্যুৎ উৎপাদন হলেও স্থানীয়রা কাঙ্ক্ষিত সেবা পান না। দীর্ঘ লোডশেডিং এর পাশাপাশি বিদ্যুৎ বিলেও অসঙ্গতি রয়েছে বলে তারা দাবি করেন। তবে লালমোহন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান জানান, সাম্প্রতিক টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিভিন্ন স্থানে গাছের ডালপালা বিদ্যুৎ লাইনের ওপর পড়ে এবং লাইনে ত্রুটি সৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যা সমাধানে কর্মীরা কাজ করছেন। লোডশেডিং তো নাই এখন, ওই যে আপনার 2 দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে, তো কালকে রাত থেকে তো একদম একটানা ঘুরে ঘুরে বৃষ্টি, আর সারাদিন তো এর আগের দিন সারাদিন বাতাস, যার কারণে বিভিন্ন জায়গায় লাইনে ফল্ট হচ্ছে আর কি। হ্যাঁ, লাইন বন্ধ হচ্ছে, আবার আমাদের লোক কাজ করতেছে, আবার বন্ধ হচ্ছে, এইভাবে অভিজ্ঞতা। বৃষ্টি যখন একটানা হয় তখন মাটি নরম হয়ে গাছ চাপ করে যায়, তাদের উপরে বুঝতে হচ্ছে। হ্যাঁ, প্রাকৃতিক কারণে ফল্ট হচ্ছে। ময়মনসিংহের হালুয়াঘাটের 71 বছর বয়সী রিনা স্মলান নামের এক বৃদ্ধা সংসদ নির্বাচনের সময় স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরকে এই টাকা দিয়েছিলেন। আর সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান হিসেবে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। নির্বাচনে জয়ী হওয়ার পর নিজের প্রথম মাসের পুরো বেতনের টাকা দিয়ে জরাজীর্ণ ঘরে একাকী থাকা ওই বৃদ্ধাকে বাসযোগ্য একটি
চমৎকার নতুন বাড়ি বানিয়ে দিয়েছেন তিনি। শুধু ঘরই নয়, দিয়েছেন আসবাবপত্র সহ জীবনযাপনের প্রয়োজনীয় সব উপকরণ। 70 টাকার ভালোবাসায় এক নিঃস্ব মায়ের ভাগ্য বদলের হৃদয়স্পর্শী এই গল্প নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভোটের বাজারে যেখানে কোটি কোটি টাকার খেলা চলে, সেখানে 71 বছর বয়সী অসহায় বৃদ্ধা রিনা স্নালের ভিক্ষা করে জমানো 70 টাকা তুলে দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরের নির্বাচনী তহবিলে। অঙ্কের হিসেবে টাকাটা হয়তো কিছুই না, কিন্তু একজন নিঃস্ব মানুষের কাছে ওটাই ছিল তার সবটুকু। আর সেই ভালোবাসার মূল্য দিয়েছেন ময়মনসিংহ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর। সংসদ সদস্য হয়েও নিজের প্রথম মাসের পুরো বেতনের টাকা দিয়ে রিনা স্নালকে বানিয়ে দিলেন এক চমৎকার নতুন ঘর। আর সেই সঙ্গেই বদলে গেল ভাঙা ঘরে একাকী থাকা এক মায়ের ভাগ্য। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সীমান্তবর্তী নামচাপাড়া গ্রামের বাসিন্দা রিনা স্নাল দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে একাই বসবাস করছিলেন তিনি। স্বামী মারা যাওয়ার পর দিনমজুরি করলেও বয়সের ভারে সেই কাজ ছেড়ে দিতে বাধ্য হন। এরপর ভিক্ষা করে চলছিল তার জীবিকা। একমাত্র ছেলেও আলাদা হয়ে যাওয়ায় একটি জরাজীর্ণ ঘরে চরম একাকিত্বে কাটত তার দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো টাকা থেকে স্থানীয় এক কর্মীর মাধ্যমে 70 টাকা তুলে দেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরের নির্বাচনী তহবিলে। নির্বাচনে জয় হওয়ার পর নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে রিনা স্নালের জন্য একটি নতুন ঘর নির্মাণ করেন সংসদ সদস্য। একজন ভিক্ষুক মহিলা আমাকে ওই রাস্তার পাশে বরাক মোড়ে সিঙ্গেল দিয়ে বলছিল কি দাঁড়াবো, এটা রুবেল ভাই না, মানে ব্যানার দেখে বলছিল, ব্যানার দেখে বলে এটা রুবেল ভাই না। আমি বললাম হ্যাঁ রুবেল ভাই। পরে বলো এই টাকাটা নাও, এটা রুবেল ভাইয়ের জন্য খরচ করো। নির্বাচিত হয়ে তাকে একটা গড় অনুদান দিল। এখন যে অনেক কষ্ট করে খাই, সে একটা গড় পাইছে, আমরা অনেক খুশি আছি। শুধু একটি ঘরই নয়, নতুন খাট, তোশক, বালিশ, মশারি, বিছানার চাদর সহ প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া হয়েছিল। পাশাপাশি বসানো হয়েছে একটি টিউব অয়েল এবং নির্মাণ করা হয়েছে টয়লেটও। আমার এমপি ভাই অনেক বছর ধরে এমপি হইবার জন্য চেষ্টা করতেছে, স্বামী থাকতে থাকতে হইতে পারে না, এইবার আমি বানাইয়া ছাড়বো। সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর বলেন, নির্বাচনের সময় ভিক্ষার টাকা থেকে 70 টাকা দেওয়ার সেই ভালোবাসা ও বিশ্বাসের মূল্য দিতেই নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে রিনা স্নালের জন্য এই ঘর নির্মাণ করেছেন। বিগত ত্রয়োদশ নির্বাচনের সময় উনি সারাদিন ভিক্ষা করে 70 টাকা ইনকাম করেছিল। এই 70 টাকা আমার একজন সহকর্মী নজরুল ভাই, উনি মোটর সাইকেলে করে যাচ্ছিল, ওনাকে রাস্তায় আটকে এই 70 টাকা উনি তাকে দিয়েছিলেন। আমি নির্বাচিত হওয়ার পরে আসলে আমি ওনার বাড়িতে আমার লোক পাঠিয়েছিলাম যে ওনার জন্য আমরা কি করতে পারি। তো আমার প্রতিনিধি আসছিল যারা, তো আরও অনেকে এখানে এসে দেখলো যে তার থাকার মতো কোনো ঘর নাই। তখন আমি চিন্তা করলাম, আমি যেহেতু সংসদ সদস্য হয়েছি, এই ওটার একটা সম্মানই পাবো। সেই সম্মানের প্রথম টাকাটা দিয়ে আসলে আমি ওনার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছি। ভিক্ষার ঝুলি থেকে দেওয়া 70 টাকার বিনিময়ে ফিরে এসেছে মাথা গোঁজার নিরাপদ একটি ঠিকানা। রিনা স্নালের নতুন ঘর একটি আশ্রয় নয়, কৃতজ্ঞতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বলেই মনে করছেন স্থানীয়রা। জন্ম থেকে 2 হাতের কবজি নেই, তবুও দমে যাননি। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ডান পা দিয়ে লিখে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন রংপুরের কাউনিয়া উপজেলার অদম্য শিক্ষার্থী কলি রানী। মায়ের সহায়তায় ছোটবেলা থেকেই পা দিয়ে লেখা আয়ত্ত করা এই মেধাবী শিক্ষার্থী 5ম শ্রেণী ও এসএসসিতেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। শারীরিক সীমাবদ্ধতার কারণে পরীক্ষায় তাকে অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হচ্ছে। সহপাঠীদের ভালোবাসাকে সঙ্গী করে ভবিষ্যতে একজন বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। পা দিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যতের গল্প লেখা অদম্য শিক্ষার্থীর জীবন সংগ্রাম নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জন্ম থেকেই তার 2টি হাতের কবজি নেই, তাই কলি রানী লিখছেন তার ডান পা দিয়ে। তবে শারীরিক এই সীমাবদ্ধতা তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এবার তিনি অংশ নিচ্ছেন এইচএসসি পরীক্ষায়। আমার নাম কলি রানী, আমি ছোট থেকেই প্রতিবন্ধী। আমার মা আমাকে পা দিয়ে লেখা শেখায়, তারপর আস্তে আস্তে আমি লেখা শিখি,
আমি স্কুলে ভর্তি হই। রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামের মৃত মনোরঞ্জন রায় ও রূপালী রানীর 6 সন্তানের মধ্যে সবার ছোট কলি রানী। ছোটবেলা থেকেই অন্যদের মতো কলম হাতে তুলে নিতে পারেননি তিনি, তবে মায়ের সহায়তায় ধীরে ধীরে ডান পা দিয়ে লেখা আয়ত্ত করেন। আর আজ সেই পাই তার শিক্ষা জীবনের সবচেয়ে বড় সহযাত্রী। কলির এই পথ চলায় সবসময় ছায়ার মতো পাশে আছেন তার সহপাঠীরাও। কলেজে আসা যাওয়া কিংবা ক্লাসের ভারী ব্যাগ কাঁধে তুলে দেওয়া সহ নানাভাবে তাকে সহায়তা করেন তারা। আমার সহকর্মীরা আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আমার স্কুলে গেলে আমার ব্যাগ নামে দেয়, আবার যখন কলেজ ছুটি হয় তখন আবার আমার ব্যাগ তুলে দেয়, বাসায় আসি, অনেক সাহায্য করে আমাকে। কলি আপু অনেক ভালো মেয়ে ছিল, আমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করছে। সে পড়ালেখায় অনেক ভালো, মেধাবী। সে প্রতিবন্ধকতা ওকে আটকাইতে পারে নাই। ওই অনেক ওদের মেধাবীও স্টুডেন্ট, অনেক ভালো পড়াশোনা করে, আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই, ব্যবহার আচার আচরণ সবই ভালো। ওই রকম একটা মেয়ে, তারপরেও যুদ্ধ করে বলা যায় যে পড়াশোনা করতেছে, তো এই ব্যাপারটা ওর কাছে আমাদের ইন্সপায়ার নেওয়ার মতোই। পা দিয়ে লিখেই 5ম শ্রেণীতে এ গ্রেড এবং এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর এবার তিনি কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তার স্বপ্ন একজন বিসিএস ক্যাডার হওয়া। আমার বড় হয়ে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। আস্তে আস্তে আমি ক্লাস যখন 5-এ পিএসসি পরীক্ষা দিই, পা দিয়ে লিখেই, তারপরে আমি ক্লাস 6-এ ভর্তি হই, এটার পরীক্ষা দেই, সেখানেও আমার রেজাল্ট 4 পয়েন্ট আসে। বিজ্ঞান বিভাগ থেকে পরে এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষা আমার একটু খারাপ হয়েছে, A- আসছে রেজাল্ট, এখানে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। একাকী পরীক্ষার কক্ষে বসে পা দিয়ে খাতায় লিখতে থাকা কলি রানীর এই লড়াই এখন অনেকের জন্যই অনুপ্রেরণা। শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষায় অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হচ্ছে। ও পা দিয়ে লিখতেছে, দুটো হাত ছোট। আমরা দেখে আসলে আশ্চর্য হয়েছি যে পা দিয়ে এত দ্রুত লেখা যায়। ও দ্রুত লিখতেছে, কারো কোনো দিকেও তাকায় না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে না, যা পারতেছে ও নিজে লিখতেছে। এসএসসি রেজাল্টটা আমরা ওর ভালোর কথা শুনছি। এ যাবত 2টা পরীক্ষা হয়েছে, বরাবর আমি বারবার খোঁজ নিছি, দেখছি, তো মোটামুটি যেভাবে দিছে আমার বিশ্বাস ও এবারও ভালো রেজাল্ট করবে। পা দিয়ে এইচএসসি পরীক্ষার খাতায় কলি রানী শুধু উত্তরই লিখছেন না, তিনি লিখছেন তার উজ্জ্বল ভবিষ্যতের গল্প। সব বাধা পেরিয়ে তিনি পৌঁছে যান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, এমনটাই প্রত্যাশা সবার। রিয়াদ হোসেন, কালবেলা। আজকের নির্বাচিত সংবাদগুলোর আয়োজন এখানে শেষ করছি। দেশ বিদেশের সর্বশেষ আপডেটের জন্য কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।